আজ আমাদের হাত লেগেছে, কিন্তু আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেছে। গু, আজ বিদ্যুৎ চলে গেছে। সারাদিন ইনভার্টার রিপেয়ার করতে চলে এসেছিল। অন্ধকারে কাজ করছিলাম দুজনেই। হঠাৎ তার হাত আমার হাতের উপর পড়ল। আমি সরিয়ে নিতে যাচ্ছিলাম, সে আমার হাত ধরে রাখল। বলল, মা, আমার মনে হচ্ছে আমাদের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। আমি হাসলাম, বললাম, ইনভার্টারের কাছে কাজ করছিস তাই। না মা, এটা অন্যরকম বিদ্যুৎ। এটা। হঠাৎ ইনভার্টারের লাল আলো জ্বলে উঠল। সেই লাল আলো ঋতিকের মুখ দেখতে পেলাম। তার চোখে একটা অদ্ভুত চাউনি। মা, আমি তোমাকে স্পর্শ করলে একটা অদ্ভুত অনুভূতি হয়। আমি বুঝতে পারলাম না সে কি বলতে চাইছে। এটা একজন পুরুষের একজন নারীর প্রতি অনুভূতি। আমার মন খারাপ হয়ে গেল। এ কি বলছে ঋতিক? মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু ছেলের ভালোবাসা নয়, একজন পুরুষের ভালোবাসা। আমি তার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত শক্ত করে ধরে রাখল। আমি চাই তুমি আমার স্ত্রী হও। হঠাৎ বিদ্যুৎ ফিরে এলো। পুরো ঘর আলো ভরে গেল, কিন্তু আমার মন অন্ধকারে ডুবে গেল। মা, এই আলোর মতোই আমি তোমার জীবনে আলো নিয়ে আসতে চাই। স্বামী হিসেবে তুমি কি আমাকে বিয়ে করবে? আমি হতবম্ব হয়ে গেলাম। এ কি বলছে? এ তো আমার ছেলে ঋতিক। ঋতিক, তুমি কি বলছো? আমি তো তোমার মা। হ্যাঁ মা, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য, তোমার স্পর্শ সবকিছুই আমাকে পাগল করে দেয়। আমি বুঝতে পারলাম যে ঋতিকের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। কিন্তু এটা কেন হচ্ছে? হঠাৎ আমার মনে পড়ল, কিছুদিন আগে আমি একটি পুরাতন বইয়ের দোকান থেকে একটি অদ্ভুত বই কিনেছিলাম। বইটির নাম ছিল রহস্যময় শক্তির উৎস। সেই বইয়ে লেখা ছিল যে কিছু বিশেষ পরিস্থিতিতে মানুষের মধ্যে অতিপ্রাকৃত শক্তির প্রভাব পড়তে পারে। আমি বুঝতে পারলাম যে আজকের এই বিদ্যুৎ বিভ্রাট এবং ইনভার্টারের কাছে কাজ করার সময় হয়তো কোনো অতিপ্রাকৃত শক্তির প্রভাব ঋতিকের উপর পড়েছে। ঋতিক, তুমি এখন একটু বিশ্রাম নাও। কাল সকালে আমরা এ বিষয়ে আলোচনা করব। কিন্তু ঋতিক আমার কথা শুনল না। সে আরও কাছে এসে দাঁড়াল। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি তোমাকে এখনই। হঠাৎ দরজায় কলিং বেলের শব্দ। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আমার স্বামী রবিন দাঁড়িয়ে আছে। প্রিয়ঙ্কা, আজ অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেল বৃষ্টির কারণে। তুমি কেমন আছো? আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। রবিনের উপস্থিতি দেখে ঋতিক আবার স্বাভাবিক হয়ে গেল। বাবা, তুমি এসে গেছ? আমি ইনভার্টার ঠিক করছিলাম। রবিন বলল, বাহ, তুমি তো বেশ কাজের ছেলে দেখি। কতটা করতে পেরেছ? আমি লক্ষ্য করলাম যে রবিনের সামনে ঋতিক একদম স্বাভাবিক ব্যবহার করছে। মনে হচ্ছে আগের সেই অদ্ভুত আচরণের কিছুই আর নেই। রাতে খাবার খেতে বসলাম আমরা তিনজনে। সানিয়া বান্ধবীর বাড়িতে গিয়েছিল। রাত্রে ওখানেই থাকবে বলে জানিয়ে দিয়েছিল। খাবার সময় ঋতিক খুবই স্বাভাবিক ছিল। আমি ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে, হয়তো আজকের ঘটনাটা আমার কল্পনা। কিন্তু আমার ভুল ভেঙে গেল রাতে। রাত প্রায় 12টার দিকে আমি ঘুম থেকে উঠে পানি খেতে রান্নাঘরে গেলাম। দেখি ঋতিক সেখানে দাঁড়িয়ে আছে। ঋতিক, তুমি এখনও জেগে আছো? সে আমার দিকে ঘুরে তাকালো। আবার সেই অদ্ভুত চাউনি তার চোখে। মা, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কি বিষয়? আজ বিকেলে আমি যা বলেছিলাম, তুমি কি সেটা ভেবে দেখেছ? আমি বুঝতে পারলাম যে আজকের ঘটনাটা আমার কল্পনা ছিল না। ঋতিক সত্যিই কিছু অদ্ভুত আচরণ করছে। ঋতিক, তুমি এসব কি বলছো? আমি তো তোমার মা। হ্যাঁ মা, কিন্তু আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ, আর তুমি একজন সুন্দরী নারী। আমাদের মধ্যে যে টান, সেটা মা ছেলের সম্পর্কের চেয়ে অনেক গভীর। আমি পিছিয়ে গেলাম। ঋতিক, তুমি ঠিক নেই। ডাক্তার দেখাতে হবে। মা, আমি পুরোপুরি সুস্থ। আমি শুধু আমার মনের কথা বলছি। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। এই ভালোবাসা একজন স্বামী তার স্ত্রীর প্রতি ভালোবাসার মতো। হঠাৎ শোবার ঘর থেকে রবিনের ডাকার শব্দ শুনতে পেলাম। প্রিয়াঙ্কা, তুমি কোথায়? আমি তাড়াতাড়ি বললাম, আসছি। তারপর ঋতিকের দিকে তাকিয়ে বললাম, আমরা কাল এই বিষয়ে আলোচনা করব। এখন তুমি ঘুমিয়ে যাও। পরদিন সকালে উঠে দেখি ঋতিক কলেজে চলে গেছে। আমি একটু স্বস্তি পেলাম। দুপুরে রবিন অফিস থেকে ফোন করল, প্রিয়াঙ্কা,
আজ আমাকে একটা জরুরি মিটিংয়ে যেতে হবে ঢাকার বাইরে। আজ রাতে ফিরতে পারবো না, কাল সকালে ফিরব। আমার মন খারাপ হয়ে গেল। আজ রাতে আবার ঋতিকের সাথে একা থাকতে হবে। সন্ধ্যায় ঋতিক কলেজ থেকে ফিরল। সানিয়া এখনো বান্ধবীর বাড়িতে।